আওয়ামী লীগ কি চিরতরেই নিষিদ্ধ হচ্ছে? কি বলছেন সংশ্লিষ্টরা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। অভ্যুত্থানের সেই সময়গুলো অবশ্য যেন অনিবার্য ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটি। এত রক্ত, খুন, গুলি, গুম, লুটপাট ও জঘন্যতার পর ওই দলটির আর বিন্দু মাত্র অধিকার ছিল না সচল থাকার। কিন্তু মানুষ একটা প্রাণী, বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষদের ভুলোমনা ভাবটি খুব প্রকট। গুলিতে নিজের ছেলে মারা গেলেও কখনো কখনো এমনও শোনা যায়, থাক আল্লাহ বিচার করবেন, ছেলে কি আর ফেরত পাবো? কিন্তু যারা গুলি খেয়েছে, অঙ্গ হারিয়ে হাসপাতালে এখনও কাতরাচ্ছেন এবং সারা জীবন তারা এই স্মৃতি বয়ে বেড়াবেন, তারা কি এই সংগ্রামের কথা কখনো ভুলতে পারবেন? সময় গড়াচ্ছে, ধীরে ধীরে ওই সকল ভয়াবহ দিনের কথাগুলো যেন বিস্মৃত হতে শুরু করেছে। জুলাই আগস্টে সরাসরি গুলি করে যখন ছাত্র ও জনতা হত্যা করছিল হাসিনা ও তার নির্দেশে পাঁচাটা বাহিনী ও দলীয় ক্যাডাররা, তখন যে প্রচণ্ড ঘৃণার অনুভূতি ছিল আওয়ামী লীগের প্রতি, তা যেন কমতে শুরু করেছে। তা না হলে কিছু উপদেষ্টাও এখন বলছেন রাজনীতি নিষিদ্ধ করার দরকার নেই। আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, মুজিবের অবদান আছে। মুজিবের ছবিও তারা পেছনে ঝুলিয়ে মিডিয়ায় কথা বলছেন। ওই দিনের কথা মনে করুন, যখন ধানমন্ডি ৩২ পুড়ছিল, সারা দেশে থাকা হাজার হাজার শেখ মুজিবের মূর্তি ভাঙা হচ্ছিল। আনসার ক্যাম্পে, বিভিন্ন সেনা দপ্তরে থাকা, সরকারি অন্যান্য অফিসের সামনে থাকা বিশাল বিশাল মূর্তিগুলো চরম অপমান ও ঘৃণার সাথে লাথি, থুতু, গালি দিয়ে দিয়ে নিশ্চিহ্ন করা হয়েছিল। তখন যদি ওই সকল উপদেষ্টারা মুজিবের পক্ষে একটা টু শব্দটিও করতেন, তবে বেঁচে থাকতে পারতেন, অথবা তারা সামনের কয়েকদিনের মধ্যেই বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন, এমনটা কেউ কোশ্চিন কালেও মানতেন? এই সুযোগে আওয়ামী লীগ প্রচার করতেও শুরু করেছে যে বিএনপি, জামাত সহ অন্যেরা হাসিনা সরকারের উন্নয়নের প্রতি ঈর্ষান্বিত হয়েই নাকি তারাই, অর্থাৎ বিএনপি, জামাত এবং তাদের পেইড ছাত্ররাই নাকি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে। তারা এই কথাগুলো প্রচার করার সুযোগ পেয়েছে এই কারণেই। কিন্তু এটা নিয়ে সচেতন মহল এবং সত্যিকার বিপ্লবীরা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তারা নিঃসন্দেহেই চান দলটি চিরতরে নিষিদ্ধ হোক এবং অন্যেরাও তা থেকে শিক্ষা নিক। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে দমন পীড়ন চালায় শেখ হাসিনার সরকার। এতে সহস্রাধিক মানুষ প্রাণ হারায়। পরে গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে জুলাই হত্যাকাণ্ডের বিচার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ১৯ আগস্ট আওয়ামী লীগ নিষিদ্ধে একটি রিট করেছিলেন শারদা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। কিন্তু গত ১ সেপ্টেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন। এদিকে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে এক মতবিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে ১০ বছর নিষিদ্ধ করা সহ ৮টি সংশোধনীর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত, তার বিচার কার্যক্রম এখনও চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। সোমবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় আইন উপদেষ্টার প্রস্তাবের পাশাপাশি আরও কিছু প্রস্তাব দিয়েছে বিশিষ্টজনরা। আওয়ামী লীগ ১০ বছর নিষিদ্ধ হতে পারে মত দেন অনেকে, তবে কিছুজন এমনটা বলেছেন। ধরা যাক
10 বছর নিষিদ্ধ হলো আওয়ামী লীগ। 10 বছর কি খুব বেশি লম্বা সময়? তারপর আওয়ামী লীগ আবার ফিরে আসলে তারা কি প্রতিবিপ্লব বা প্রতিশোধ নিতে বা খুন খারাপি করতে চাইবে না? তারা তখন এই উপদেষ্টাদের, নিষিদ্ধকারীদের, ছাত্রনেতাদের, বিপ্লবের ধারক বাহকদের, সন্তান সন্ততিদের, বিপ্লবের পক্ষের বক্তা, আলোচক, বুদ্ধিজীবী, রাজনীতিক, ব্যবসায়ী, সোশ্যাল অ্যাক্টিভিস্টদের ধরে ধরে জবাই করবে না? মামলা দেবে না? ঘরবাড়ি জ্বালিয়ে দেবে না? মা বোনের ইজ্জত লুটবে না? নতুন করে ইতিহাস লিখবে না? সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের সচল করার লক্ষ্যে প্রসিকিউশন ও ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে বোর্ডকে অর্থাৎ ট্রাইব্যুনালকে পুনর্গঠন করা। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমাদের সংস্কার কার্যক্রম এখানেই থেমে থাকবে না। যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সবার মতামত নিয়ে এই আইন সংশোধন করা হবে। রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, ধারা 20-এ রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধের কথা বলা হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, এই নিষিদ্ধ কি শুধু দেশের অভ্যন্তরীণ অ্যাক্টিভিটিসকে নিষিদ্ধ করবেন, নাকি আন্তর্জাতিক অঙ্গনেও নিষিদ্ধ করা হবে? কারণ হচ্ছে, সারা পৃথিবীতেই রাজনৈতিক দলগুলোর কমিটি রয়েছে। দেশে নিষিদ্ধ হলে দেশের বাইরে কার্যক্রম চলছে, সেক্ষেত্রে নিষিদ্ধের এলাকা কোনটা হবে, এটা ঠিক করা হবে কিভাবে? এ মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এএফ হাসান আরিফ, আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম রব্বানী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব চলতি দায়িত্ব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার, সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না, সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর বেগম আসমা সিদ্দিকা, রাজনীতিবিদ ও আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব ড্রাফটিং মোহাম্মদ রফিকুল হাসান, ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিসের কর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর জাহিদুর রহমান, সাংবাদিক সাঈদ আবদুল্লাহ, সানজিদা ইসলাম, শরীফ ভূঁইয়া প্রমুখ নিজ নিজ মতামত তুলে ধরেন। গত 27 আগস্টের সময়কালীন এক বিচারিক শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল তখন বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধের। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায় অবিচারের শিকার হয়েছে মানুষ, অনেক গুম খুন হয়েছে, সেগুলোর বিচারের জন্য আইন ও আদালত রয়েছে। তবে আওয়ামী লীগের অনেক ভালো নেতাকর্মীও রয়েছেন, তারা দলের মতাদর্শ ধারণ করেন, এজন্য দল নিষিদ্ধ করার সুযোগ নেই। তাদের রাজনৈতিক অধিকার খর্ব করার ইচ্ছা এ সরকারের নেই। তিনি বলেন, যিনি রিট করেছেন তার রিট করার এখতিয়ার নেই। রিটে আওয়ামী লীগকে বিবাদী করা হয়নি। শারডা নামের সংগঠন যে রিট করেছে তার গঠনতন্ত্র এ ধরনের রিট করার অনুমোদন দেয় না। প্রিয় দর্শক, চিন্তা করে দেখেন, সে সময়েই যখন মাত্র বিপ্লবের 1 মাসও পূর্ণ হয়নি, কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টিকে হালকা করে ফেলা হয়েছিল বিচার ব্যবস্থাপনার দায়িত্বশীল দিক থেকেই। উপদেষ্টাদের দ্বারা গঠিত সরকারই নাকি চাচ্ছে না দলটি নিষিদ্ধ করতে। তাদের মধ্যে নাকি ভালো রাজনীতিক এখনও আছেন। এত এত হত্যার পেছনে নাকি তাদের কোনো দোষ বা দায় ছিল না। এ কষ্ট রাখি কোথায়? অ্যাটর্নি জেনারেল সে সময় আরও বলেন, অতীতে অনেক রাজনৈতিক বিষয়কে কোর্টে টেনে আনা হয়েছে, যার মূল্য আমাদেরকে দিতে হয়েছে। যে গণ অভ্যুত্থানটি হয়েছে তা বিচার বিভাগের ওপরেও এসেছে। কোর্টে কোনো ঘটনা হলে আইনজীবী হিসেবে আমার ভেতরে রক্তক্ষরণ হয়। এজন্য মাঠের রাজনীতি মাঠেই থাকুক। এই রিট সরাসরি খারিজ করে আবেদনকারীর ওপর কস্ট বা খরচ আরোপ করা হোক। হায় শহীদ, হায় বিপ্লব, হায় অভ্যুত্থান, হায় হাসিনার পলায়ন, হায় আওয়ামী লীগ, হায় বাংলাদেশের বারবার 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 মার খাওয়া পাবলিকের দল। কবে আর বোধ জাগ্রত হবে? দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। চ্যানেল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি চ্যানেল টিভির সকলকে সালাম জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, সবাই জাতির পক্ষ থেকে জানাই, যাতে করে তোমরা আরও এগিয়ে যেতে পারো, বাংলাদেশের সাফল্যের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো এবং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে একেবারে সোনার বাংলা করে গড়ে তুলতে পারো। এই দোয়া আমি করি
এই শুভেচ্ছা আমি জানাই।